পুলিশের হাতে তুলে দেওয়া হলো মাশফিককে। পুলিশ ওকে নিয়ে চলে যাওয়ার পর নাইমা ভাইয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। নিজের অজান্তে আমি কত বড় ভুল করে ফেলেছি। যাক, শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেছি, সেটাই অনেক। বের হয়েছিস কখন? বিকেলে। তাহলে মা বাবা, ভাই ভাবি ওরা এখনও ফোন করলো না যে? তনিমার গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত ওর বাড়ি থাকবো এটা বলেছি, তাই চিন্তা করছে না। আচ্ছা ঠিক আছে, বাসায় এসব বলার দরকার নেই, সোজা তনিমাদের বাসায় চলে যাবে। কিন্তু ভাইয়া তুমি আমাকে কিছু বলবে না? কি বলবো? তুই তো নিজের ভুল বুঝতেই পেরেছিস। আশা করছি শিক্ষা হয়ে গেলে এমন ভুল দ্বিতীয়বার আর করবি না। নাইমা কান্না ভুলে ভাইকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাইয়া। হ্যাঁ হয়েছে, ন্যাকামি করতে হবে না আর। রাতের শেষ ট্রেনে টিকিট করে দিয়ে বোনকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল রেভান। তারপর আবার সাইফুলদের বাসার পথ ধরল। ঘণ্টাখানেক রেভানের জন্য অপেক্ষা করেও যখন রেভান এলো না, তখন রাগে নিজের ঘরে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের চুল টানতে লাগলো চৈতি। এভাবে কতক্ষণ ভিজেছে ওর মনে নেই। ঠান্ডায় যখন শরীর কেঁপে উঠলো, তখন শাওয়ার অফ করে কোনো রকম বাথরুম থেকে বের হয়ে শুয়ে পড়ল। রেভান যখন সাইফুলের বাসায় পৌঁছালো তখন মধ্যরাত। ভাগ্যে এসে দরজার চাবিটা নিয়ে বেরিয়েছিল, না হলে এখন কে খুলতো দরজাটা। ঘরে ঢুকে সোজা নিজের রুমে এসে শুয়ে পড়ল। সাইফুলের পাশে শুয়ে আধো ঘুমে রেভানের আসার শব্দটা শুনল চৈতি। শরীরটা ক্রমশ গরম হয়ে উঠেছে। চোখের কোনো অবজ্ঞার জল। জীবনেও কোনো পুরুষ ওকে অবজ্ঞা করেনি। যাকে চেয়েছে তাকেই পেয়েছে। পুরুষেরা নিজেই ওকে ধরা দিত, ওর কষ্ট করতে হয়নি। কিন্তু এই পুরুষটা যেন ওকে দেখেও দেখছে না। রেভান সকালে ঘুম ভাঙার পর রুম থেকে বেরিয়েই দেখলো ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে সাইফুল। ওকে দেখেই সহসে বলে উঠল, কি রে বন্ধু, আয় বস। তোর ভাবি তো আজকে অসুস্থ, আজকে নাস্তা আমি বানিয়েছি। রেভান এসে পাশের চেয়ারে বসে বলল, কি হয়েছে ভাবির? কাল রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে, তাই এই অবস্থা। কত বলি নিজের শরীরের যত্ন নাও, কিন্তু শোনে না আমার কথা। ওষুধ খেয়েছে? হ্যাঁ, নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, এখন আবার ঘুমোচ্ছে। তুইও নাস্তা খেয়ে নে, আমি আবার অফিসে যাব। রেভান মাথা নাড়ল। একবার ভাবলো কাল রাতের ঘটনাটা বলবে, কিন্তু পরে মনে করলো এসব কথা এত ছড়ানো উচিত হবে না। বোনের ভবিষ্যতের প্রশ্ন। সাইফুল চা শেষ করে উঠবে এমন সময়ে কলিং বেল বাজলো। উঠে গিয়ে দরজা খুলতেই গালের উপর ভারী কিছুর আঘাত অনুভব করলো। হতভম্ব হয়ে সামনে চাইতেই দেখলো প্লাস্টিকের একটা জুতো এক হাতে উঁচু করে ধরে রণচণ্ডী হয়ে দাঁড়িয়ে আছে মিলাত। মিলাতের পেছনে অনুরূপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা এমন কিছু করবে ভাবতেই পারেনি। আজ সকালে রুটিন চেক আপ শেষে চেম্বারে আসতে একজন নার্স দ্রুত এসে খবর দিলেন ৩২৭ নম্বর কেবিনের রোগী ওষুধ খেতে চাচ্ছে না কিছুতেই। তার বাবা মাও নেই এখন, তারা ১ ঘন্টা পর আসবেন। এখন আমরা কি করব ডাক্তার? নার্সের কথা শুনে অনুরূপ ৩২৭ নম্বর কেবিনে আবারও ছুটে গেল। ঘটনা সত্যি, মেয়েটা কিছুতেই ওষুধ খেতে চাচ্ছে না। ওর বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলো অনুরূপ। তারপর শান্তস্বরে বলল, কোনো সমস্যা হচ্ছে? আমাকে সবটা খুলে বলুন মিস। মিলাত অনুরূপের দিকে চেয়ে নির্বিকার স্বরে বলল, আমার ওষুধ খেতে ইচ্ছা করছে না। তাহলে এখন কি করছে আপনার? আমাকে বলুন, আমি চেষ্টা করবো আপনার ইচ্ছা পূরণ করার। মিলাত অনুরূপের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, এই মুহূর্তে আমি একজনের সাথে দেখা করতে চাই। যদি আপনি আমাকে তার কাছে নিয়ে যান তবে আমি ওষুধ খাবো, কিন্তু আপনার শারীরিক অবস্থা এখনও অতটা ভালো নয়। আমি পারবো, আমাকে নিয়ে যান। আচ্ছা, আপনার বাবা মা আসুক, তাদের বললে তারা নিয়ে যাবে? না, আপনাকেই নিয়ে যেতে হবে। আমি আর কারোর সাথে যাব না। কেন? কারণ আমি বাঁচতে চাইনি, কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন, তাই আপনাকে আমার কথাও শুনতে হবে। যদি না শোনেন তাহলে আবার সুইসাইড করতে যাব। আর এবার যদি মরে যাই দায়ী থাকবেন আপনি। মিলাতের কথা শুনে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল অনুরূপ। আজ পর্যন্ত এমন অভিনব পদ্ধতিতে ব্ল্যাকমেল কেউ তাকে করেনি। অগত্যা মেয়েটির কথায় রাজি হয়ে ওর কথা মতো অনুরূপ একটা বাড়ির সামনে গাড়ি থামালো। মিলাদ গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে দ্রুত বাড়িটির দোতলায় উঠে গেল। ওর হাতে একটা শপিং ব্যাগও ছিল। অনুরূপ ধারণা করেছিল হয়তো কারোর জন্য গিফট এনেছে, সেটা দিতে এসেছে। কিন্তু এই মুহূর্তে সামনের দৃশ্যটি দেখার পর মনে হচ্ছে গিফট এমনও হতে পারে, জানা ছিল না। তবে জুতোটা চেনা পরিচিত লাগছে। অনুরূপ মস্তিষ্কে একটু জোর দিতেই বিদ্যুৎ খেলে গেল। এটা তো হাসপাতালের ওয়াশরুমের জুতা। প্রত্যেকটা ওয়ার্ড চেম্বারের ওয়াশরুমে একই রকমের জুতো। আরেক দফা হতভম্ব হলো সে। এদিকে সাইফুল বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে আছে মিলাতের দিকে। ওর এখনও বিশ্বাস হচ্ছে না সেই শান্তশিষ্ট মিলাত ওকে জুতো দিয়ে মারল। যে মেয়েটা কখনো ওর মুখে মুখে কথা বলতো না, সেই মেয়েটা এমনও করতে পারে। সাইফুল কিছু বলবে তার আগে মিলাত একদলা থুতু নিক্ষেপ করলো ওর মুখে। এবার মাথা গরম হয়ে গেল সাইফুলের। ডান হাত উঁচু করে যেই থাপ্পড় দিতে যাবে, সেই অনুরূপ পেছন থেকে এসে মিলাতকে সরিয়ে ফেললো। মিলাত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার জীবন নরক বানানোর জন্য তোর এর থেকেও বড় শাস্তি প্রাপ্য ছিল। কিন্তু একটা সময় তোকে ভালোবাসতাম, তাই অল্পেই ছেড়ে দিয়েছিলাম। আপা সরি, তোর বউকে বলিস তোর সাথে হিসাব নিকাশ তোলা রইল।
কথাগুলো বলে মিলাত আর দাঁড়ালো না, হনহনিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে লাগলো। পেছনে অনুরূপ এলো। সাইফুল পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলো। মেজাজ একদম খিচে গেছে। ডাইনিং রুম থেকে সব দেখা যায় বলে এতক্ষণ কিছুই বলেনি, সব চুপচাপ সহ্য করে গেছে। আজকে যদি রেভান না থাকতো তাহলে এই মেয়েকে এমন শিক্ষা দিত যে এরকম কাজ করার আগে 200 বার ভাবতো। থাক, সমস্যা নেই, এটা তোলা রইলো, কোনো একদিন শুধু আসলে ফেরত দেওয়া যাবে। ডাইনিং রুমে ফিরে আসতে আসতে এসবই ভাবছিল সাইফুল। ওকে দেখে রেভান জিজ্ঞাসা করলো, কি এসেছিল রে? ভিক্ষুক এসেছিল। ও আচ্ছা, তুই বের হবি এখন? চৈতিকে একটু দেখে আসি, তারপরেই বের হব। আচ্ছা, আমি নাস্তাটা করে ফেলি, আমিও বের হব, আজ সারাদিন কাজ আছে। সাইফুল আর রেভান একসাথেই বের হলো। গাড়িতে উঠেই কেঁদে ফেলেছিল মিলাত। অনুরূপের কৌতূহল জাগলো এই অদ্ভুত মেয়েটির প্রতি, তবু এই মুহূর্তে কিছুই জিজ্ঞাসা করলো না। গাড়ি ঘোরালো হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে মিলাতকে নিজের কেবিনে পৌঁছে দিয়ে বলল, এবার যেন কোনো বাহানা না শুনি। অলরেডি সকালের ওষুধ লেট করেছেন, বাকি বেলার ওষুধ ঠিকঠাক খাওয়া চাই। সেই রণচণ্ডী রূপটা এখন আর নেই মিলাতের। শান্ত মেয়ের মতো মাথা নেড়ে সায় দিল সে, আর বলল, প্লিজ আজকের ঘটনাটা বাবা মাকে কখনোই বলবেন না। অনুরূপ মাথা নাড়ালো, তারপর কেবিন থেকে বেরিয়ে নিজের চেম্বারে ফিরে গেল। এখনও বাসায় যাবে, তবে কিছুতেই মেয়েটির ভাবনা মাথা থেকে যাচ্ছে না, কৌতূহল বাড়ছে। একটু বেলা করে ঘুম থেকে উঠলো চৈতি। এখন শরীরটা ভালো লাগছে একটু। রেভানের ঘরে গিয়ে দেখলো সে সেখানে নেই, তবে তার ব্যাগ আছে, তার মানে যায়নি এখনও। চৈতি গিয়ে তার বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো। ইস, কি শান্তি লাগছে। জীবনে প্রথমবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারছে ও। তবে এই ভালোবাসা কি আদৌ কপালে আছে? না, যে কোনো মূল্য ওই পুরুষটাকে তার চাই, তা না হলে নারী জীবন বৃথা। রেভান সবার জন্য টুকটাক কেনাকাটা করে বের হতে ওর মা সালেহা বেগম ফোন করলেন। রিসিভ করতেই তিনি বললেন, কি করছিস রে? শপিংয়ে এসেছিলাম মা। ফিরছিস কবে? আজ রাতেই। শোনো না, একটা কথা বলতাম তোমাকে। বলো। নাইমার জন্য একটা ছেলে পছন্দ করেছে তোর মামা। ছেলে ডাক্তার, ঢাকা একটা নামকরা হাসপাতালে আছে, দেখতেও ভালো। তোকে ছবি বায়োডাটা দিয়েছে, একটু দেখে আয় না ছেলেটাকে। মা, নাইমা সবে অনার্স ফার্স্ট ইয়ারে, এখনই কি দরকার বিয়ের? তাই বুঝবি না। আর ভালো ছেলে সবসময় পাওয়া যায় না, আর দেখলেই তো বিয়ে হচ্ছে না। জানা বাপ। রেভান অতিষ্ঠ হয়ে বলল, আচ্ছা যাব। আরও কিছু টুকটাক কথা সেরে ফোন রাখতেই দেখলো মা ছেলের ছবি বায়োডাটা দিয়ে বসে আছে। নিতান্ত অনাগ্রহের সাথে ছবিটা দেখলো রেভান। চেহারা তো ভালোই। ছেলের নাম কি? ও আচ্ছা, অনুরূপ চৌধুরী। রেভান পুরো বায়োডাটা পড়লো। যাক, ভালোই মনে হচ্ছে, দেখে আসা যায়। ভাবনা অনুযায়ী হাসপাতালের দিকে রওনাও হলো। অনুরূপের সাথে দেখা করতে এসেছিল রেভান, তবে পারেনি, কারণ অনুরূপের আজ ছুটি। ওকে কাল সকালে পাওয়া যাবে, কিন্তু কাল সকাল পর্যন্ত একদমই সময় নেই রেভানের। আজ রাতেই ফিরতে হবে। যাই হোক, ও তো এসেছিল, এখন না পাওয়া গেলে কি আর করার। বিকালে ডিসচার্জ দেওয়া হলো মিলাদকে। ও নিজেই থাকতে চাইছে না আর হাসপাতালে, যদিও ওকে আর একদিনও থাকতে বলা হয়েছিল, কিন্তু মিলাদ রাজি হয়নি। শারীরিক দিক বিবেচনা করলে এখন অনেকটাই সুস্থ আছে ও। বাসায় ফেরার পথে হারুন সাহেব মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোথাও ঘুরে আসবি? মিলাদ মাথা নেড়ে সম্মতি দিল। ক্লান্ত বিধ্বস্ত মনটা যদি কোথাও গিয়ে শান্তি পায় তাহলে ক্ষতি কি? মিনারা বেগম মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, তুই এভাবে ভেঙে পড়িস না মা, তোকে এভাবে দেখতে ভালো লাগে না। আর কেউ না থাকুক, আমরা তোর পাশে সব সময় আছি। মিলাদ বাবা মায়ের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও তোমরা। নিজেও কষ্ট পেয়েছে, তোমাদেরও দিয়েছি। হারুন সাহেব মেয়ের মাথা নিজের বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, নিজেকে কখনো একা ভাববি না। তোর ফুপির বাসায় যাবি চট্টগ্রামে? হ্যাঁ যাব। তাহলে কালকে রাতের ট্রেনের টিকিট করি। না বাবা, আজ রাতেই যেতে চাই আমি। কিন্তু মা, আমার তো কাল ছুটি নেই। সমস্যা নেই বাবা, আমি একাই যেতে পারবো। অসম্ভব, এই অবস্থায় তোকে একা ছাড়ার প্রশ্নই আসে না। আমার কিছুই হবে না বাবা, আমি ঠিক আছি। একটা দিন অপেক্ষা করলে কি হয়? হারুন সাহেব অসহায় কণ্ঠে বললেন, বাবা গেলে আজ রাতে, আর না গেলে যাবই না। মিলাতের কণ্ঠে জেদ। অবশেষে মেয়ের কথায় রাজি হলেন হারুন সাহেব। তবে দুশ্চিন্তাও হচ্ছে, কালকে অফিসে যাওয়াটা জরুরি, তা না হলে ছুটি নিয়ে নিত। এদিকে মেয়েও নাছোড়বান্দা। ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে মিটিং শেষ করে রেভান সাইফুলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। নিজের ব্যাগটা নিতে হবে, এরপর রাত 10টার ট্রেন ধরবে। চৈতির মন খারাপ লাগছে ভীষণ। ভালোবাসার মানুষটা চলে যাবে একটু পর, অথচ কিছুই বলা হলো না, করা হলো না। অবাধ্য মনটা শান্ত হচ্ছে না কিছুতেই। মন চাইছে সবকিছু ছেড়ে ছুড়ে ওর সাথেই চলে যেতে। একটা মানুষ কিভাবে এত অল্প সময়ের মধ্যে হৃদয়ের এতখানি জায়গা দখল করতে পারে? রেভান যখন চলে যাচ্ছিল, চৈতি তখন ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে। আবার কবে দেখা হবে? হারুন সাহেব আর মিনারা বেগম দুজনেই স্টেশনে এলেন মেয়েকে এগিয়ে দিতে। যেতে যেতে কত রকমের উপদেশ আদেশ করলেন তার হিসেব নেই। মিলা তো লক্ষ্মী মেয়ের মতো সব শুনলো আর মাথা নেড়ে পালন করার সম্মতি জানালো। এসে পড়েছে, যাত্রীরা সবাই যে
কলেজার মতো উঠেছে। হারুন সাহেব মিলাদকে ওর সিটে বসিয়ে দেওয়ার জন্য নিজে বগিতে এলেন মেয়ের সাথে। মিলাদ নিজের সিটে বসে বাবাকে বলল, বাবা এবার তুমি যাও, চিন্তা করো না, আমি ফোন করব। আচ্ছা তোর কিছু লাগবে? ওহো বাবা, চকলেট, চিপস, বিস্কুট, জুস, আচার হাবিজাবি কিনে দেওয়ার পরও জিজ্ঞাসা করছে আরও কিছু লাগবে কিনা। ওইদিকে মাও বিরিয়ানি দিয়ে দিয়েছে, কখন খাবো আমি এগুলো? মিলাত অসহায় কণ্ঠে বলল। হারুন সাহেব হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি, তুই সাবধানে থাকিস, আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবি। আচ্ছা বাবা। এক্সকিউজ মি, বাবা মেয়ের কথার মাঝে কেউ পেছন থেকে বলে উঠল কথাটা। হারুন সাহেব ঘুরে মানুষটিকে দেখে খুশি হয়ে গেলেন, হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, আরে বাবা তুমি? রেভানও চিনতে পারলো, বলল, হ্যাঁ আঙ্কেল আমি চট্টগ্রামে থাকি, এখানে এসেছিলাম কিছু কাজে। আরে বাহ, তাহলে তো ভালোই, তুমি সেদিন আমাদের যা উপকার করলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আঙ্কেল এভাবে বলবেন না, ওটা আমার দায়িত্ব ছিল। এখন আপনার মেয়ে কেমন আছে? হারুন সাহেব মিলাতের দিকে উদ্দেশ্য করে বললেন, এই যে আমার মেয়ে। রেভান এতক্ষণে খেয়াল করলো মিলাদকে, আর মিলাদ সেই শুরু থেকে বাবার এই আগন্তুক লোকটার কথা শুনছিল। হারুন সাহেব রেভানের হাত ধরে বললেন, বাবা সেদিনের মতো আজও একটা উপকার করবে? জি আঙ্কেল বলুন। মেয়েটার খেয়াল রেখো, ছুটি না পাওয়ার কারণে ওর সাথে যেতে পারছি না, ওর মা আর আমি দুজনেই বেশ চিন্তিত। আচ্ছা আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি আছি। ধন্যবাদ বাবা। হারুন সাহেব কিছুটা স্বস্তি পেলেন। মেয়েকে আরেক দফা বিদায় দিয়ে তিনি নেমে গেলেন ট্রেন থেকে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? গল্পটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। গল্পের আগের পর্বগুলো কমেন্ট বক্সে দেওয়া আছে, আর কে কোথা থেকে গল্পটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। গল্পের পরবর্তী দেখতে চাইলে জানাবেন।